রাস্তায় রাস্তায় বাম্পার, বাবার কত টেম্পার। বাবার টেম্পার থাকবে তো টেম্পার কার থাকবে রে ভাই? সঠিক তন্ত্রক্রিয়া যদি করা হয় আর কাল সর্পযোগ, মহামৃত্যুঞ্জয়, মহাকালের পূজা পাঠ হোমযজ্ঞে শ্রাবণ মাসে করা হয়, যে কোনো রোগ ব্যাধি থেকে মুক্তি পাবেই পাবে। আচ্ছা, এই তন্ত্র কি আদৌ কাজ করে নাকি সবটাই বুঝুন? অনেক ডাক্তারদের হাতে শুনি, এই আমি না সামনের সপ্তাহ থাকবো না, তোমাদের তাহলে এই সিজারটা এই সপ্তাহে করে দিচ্ছি। আবার অনেকে গিয়ে বলে, ডাক্তারবাবু এই 15 আগস্ট স্বাধীনতা হয়েছিল, আমার সন্তানটাকে সিজার করে দেন, তাহলে হয়তো নেতাজির পছন্দ হবে, কিন্তু সেই নেতাজিকে পিএজি হয়ে যাবে। অনেকেই বলে বিষ্ণুর চরণে বেলপাতা দেওয়া যায় না। আমি বলি সব থেকে বিষ্ণুর প্রিয় কিন্তু বেলপাতা। ওকে ফেল করার জন্য ও বিভিন্ন ব্ল্যাক ম্যাজিক তন্ত্রক্রিয়া করে, অঘতন্ত্র ক্রিয়া করে ডাক্তারবাবু মেয়েটাকে এমন ক্ষতি করে দিল, প্রতিবার কোনো না কোনো একটি সাবজেক্টে, কোনো না কোনো একটি বিষয় ও 2-1 নাম্বারের জন্য ফেল করবেই। তারপর যতগুলো ব্ল্যাক ম্যাজিক ছিল সব খণ্ডন করে দিলাম। জুলাই মাসের 1 জুলাই আমাকে ফোন করে বলল, সৌমেন মেয়ে এমবিবিএস পাস করে গেছে, এবার ওর বাকি আছে ইন্টার্নস। এই শ্রাবণ মাসে দেখা যায় অনেক মহিলা সবুজ চুড়ি পরে। এই সবুজ চুড়ি কেন পরে? গোসাই ঠাকুরের আড্ডায় আপনাদের আরো একবার স্বাগত। আপনারা জানেন গোসাই ঠাকুর প্রত্যেক সপ্তাহে নতুন নতুন অতিথির সাথে নতুন নতুন বিষয় নিয়ে আসে আপনাদের সামনে। তবে গোসাই ঠাকুরের আড্ডায় আজকে আমরা যাকে পেয়েছি তিনি কিন্তু নতুন একেবারেই নয়। বিভিন্ন রকম তথ্য, বিভিন্ন রকম বিষয় নিয়ে আমরা আগেও আলোচনা করেছি তার সাথে। আর আজকে আরো একবার নতুন আরো তথ্য জানার জন্য গোসাই ঠাকুরের আড্ডায় আচার্য শ্রী সৌমেন। ওয়েলকাম টু গোসাই ঠাকুরের আড্ডা। নমস্কার, সকলকে জানাই আমার পক্ষ থেকে আন্তরিক প্রীতি শুভেচ্ছা, অকৃত্রিম অভিনন্দন। শুধু একটা কথা বলবো, এর আগের এপিসোডেও বলেছি, এই সেই সুযোগ কাজে লাগান, মানে গাছ লাগান। যদি বৃক্ষ বাঁচে আগামী ভবিষ্যৎ প্রজন্ম বাঁচবে। শ্রাবণ মাসের মাহাত্ম্য কি? শ্রাবণ মাস এসছে শ্রবণা নক্ষত্র থেকে। শ্রবণা নক্ষত্র হচ্ছে চন্দ্রের নক্ষত্র। এই নক্ষত্র হচ্ছে হরির নক্ষত্র, যিনি সবকিছুকে হরণ করেন। কি কি হরণ করেন? পাপ, ক্রোধ, মোহ, মৎস্য, লোভ, ঘৃণা, সত্যতা ধ্বংস করে দেয়। আর এই শ্রবণা নক্ষত্রে কার জন্ম হয়েছিল জানো? মহাজ্ঞানী সরস্বতী, যাকে আমরা বলি সরস্বতী মহাভাগে বিদ্যে কমলোচনে বিশ্বরূপে বিশালাক্ষী বিত্তাং দেহি নমস্তুতে। এই শ্রাবণ মাস সমুদ্র মন্থন করে এই শ্রবণা নক্ষত্রের শ্রাবণ মাসে গরল উঠেছিল। এই গরল পান করেছিলেন দেবাদিদেব মহাদেব। তখন তিনি নীলাভ হয়ে গেছিলেন। তখন ব্রহ্মা, বিষ্ণু, বিভিন্ন দেবগণ ওই সময়, যেহেতু শিবের মাথায় গঙ্গা, যার জন্য শিবের জটাকে বলে গঙ্গাধর, শিবের সাপকে বলে বাসকি, তা ওই গঙ্গা জল ছিটিয়ে এবং বেলপাতা ওনার পায়ে দেওয়া হয়েছিল। তারপর স্বয়ং আমাদের তারুণ যিনি করেন, স্বয়ং তারা মা, দশমা বিদ্যা দ্বিতীয় বিদ্যা, তিনি শিশু সম করে স্তন পান করে এই নীলাভ শিব, যিনি বিষ বা গরল হরণ করেছিলেন, তাকে উনি নতুন প্রাণ পুনরুজ্জীবিত করেছিলেন। তাই এই শ্রাবণ মাস হচ্ছে বাবার মহত্ব মাস। শুধু তাই নয়, এই শ্রাবণ মাস থেকে স্বর্গলোক লোক থেকে মর্তলোকে দেবাদিদেব মহাদেব আসেন। শুধু তাই নয়, এই দেবাদিদেব মহাদেবকে পাওয়ার জন্য এই শ্রাবণ মাসে মা দুর্গা উপাসনা করেছিলেন। সেহেতু শ্রাবণ মাসটা শুধু দেবাদিদেব মহাদেবের মাস নয়, স্বয়ং আমাদের মা দুর্গা মানে পার্বতী তারও মাস। এটা অনেকেই জানে না একদম। এবং এই শ্রাবণ মাসে রুদ্র অভিষেক হচ্ছে সর্বফলপ্রাপ্তি। রুদ্র অভিষেক কি? রুদ্র মানে শিব, অভিষেক মানে পবিত্র জল।
আচ্ছা। এবার এখানে প্রশ্ন করতে পারো, কোন জল পবিত্র, হুম, কোন বাড়ি পবিত্র? সব বাড়ি পবিত্র, সব জলই, বাড়ি মানে হচ্ছে জল, বাড়ি মানে বার নয়, কিন্তু বাড়ি মানে জল, সব জলই পবিত্র। তাকে শুদ্ধাচরণ করতে গেলে সামান্য কর্পূর মিশ্রিত করতে হবে, তার সাথে পঞ্চমৃত মিশ্রিত করতে হবে, তার সাথে ডাবের জল, আখের রস মিশ্রিত করতে হবে, করে প্রতি সোমবার করে যদি যদি যদুবেদের শতরুদ্রয় পাঠ করে রুদ্র অভিষেক করা যায়, শতায়ু ফল পাওয়া যায় এবং অকাল মৃত্যু ব্যাধি নাশ হয়ে যায়। যাদের ধরো কোনো কুষ্ঠিতে বলেছে স্বল্প আয়ু রয়েছে, তারা যদি যে কোনো সোমবার যে কোনো দিন যজুবেদের, ঋক্সাম যজুবেদ, তার শতরুদ্র অভিষেক, রুদ্র অভিষেক করে শতরুদ্র যদি পাঠ করে মহাকালের হোমযজ্ঞ তন্ত্রক্রিয়া কোনো তান্ত্রিককে দিয়ে করাতে পারে, তার স্বল্প আয়ু দীর্ঘ আয়ু হয়ে যায়। কারণ স্বয়ং দেবদেব মহাদেবের এক নাম, যেমন অসুস্থ হলে তার এক নাম বৈদ্যনাথ, আবার মৃত্যুকে জয় করে তার নাম মহামৃত্যুঞ্জয়। মৃত্যু ব্যাধি ভয়কে নাশ করে। আর তিনি হচ্ছেন আদি অনন্ত যোগী। হরি যদি অসন্তুষ্ট হয়, হর রক্ষা করে। হর অসন্তুষ্ট হলে শুভঙ্কর কেউ রক্ষা করতে পারবে না। সেজন্য হরের আর এক নাম কিন্তু নটরাজ। তার তাণ্ডব নৃত্যতে স্বয়ং এই স্বর্গ মত্ত পাতাল কেঁপে গেছিল, এবং এই তাণ্ডব নৃত্যতে 51 পীঠ তৈরি হয়েছিল। এই সেতু হরকে সন্তুষ্ট করতে সঠিক নিয়ম অনুযায়ী, সঠিক তিথি অনুযায়ী, আমি বাবাধাম যাচ্ছি বা আমি তারকেশ্বর ধাম যাচ্ছি, বাকে জল নিতে নিতে আর কিছু অশ্লীল ভাষায় কথা বলতে বলতে, তার সাথে গাঁজা সেবন করতে করতে, তাহলে কিন্তু সেটা না যাওয়ার থেকে গিয়ে এই ধরনের কর্ম করাটা সব থেকে মহাপাপ। এর থেকে না যাওয়া ভালো। একদম তাই। এবার প্রশ্ন করতেই পারো শুভঙ্কর, তুমি বাবা তো গঞ্জিকা সেবন মানে গাঁজা সেবন করতে, পরিমিত। গাঁজার মধ্যে এমন কিছু কিছু কেমিক্যাল আছে যেটা দিয়ে আগেকার দিনে দুরারোগ্য ব্যাধির ওষুধ তৈরি হয়, এমনকি মহামারী ক্যান্সারের ওষুধ, এছাড়া মহামারী অনেক ওষুধ তৈরি হয়। খাবারের পরিমাণ পরিমিত, অতিরিক্ত খাবার কোনো কিছুই তুমি হজম করতে পারবে, সবকিছুতে পরিমিত। এবং বাবার নামে বিভিন্ন অশ্লীল, আমি এরকম শুনি, দু একটা কথা বলি, আমার খুব কানে বাজে। রাস্তায় রাস্তায় বাম্পার, বাবার কত টেম্পার। মানে কোন বাবাকে অপমান করছিস? যে বাবা দেবদেব মহাদেবের কাছে জল ঢালতে যাচ্ছিস, তা বাবার টেম্পার থাকবে, তো টেম্পার কার থাকবে রে ভাই? তিনি আদি যোগী, তিনি পরমেশ্বর, তিনি মহাকাল, তিনি সোমনাথেশ্বর, তিনি বৈদ্যনাথ, তিনি এবার বিশ্বের নাথ। তার টেম্পার থাকবে তো টেম্পার তোমার আমার থাকবে। আবার এরকমও শুনি, মানে শুনলে খুব হাসি পায়, কত অশিক্ষিত মূর্খ এরা নাকি বাবার ভক্ত। রাস্তায় রাস্তায় বালি, বাবার কত স্থান। মহিলারা যান বাবার কাছে জল ঢালতে, তা এরা ভুলে যাচ্ছে যে মহিলা যাচ্ছেন তিনিও কিন্তু তার দেবাদিদেব মহাদেবকে স্মরণ করছেন, তার মেয়েও দেবাদিদেব মহাদেবকে স্মরণ করছে। তাহলে এই শালি মানে কি? কথাটা কি? তার অপবংশটা করছে কি? এটা হলে কথায় আছে না, দিন যায় না ক্ষণ যায়, ক্ষণ যায় না বছর যায়, বছর যায় না সময় যায়। কোন কথা কোন ক্ষণে লেগে যাবে, কখন কি হয়ে যাবে ভক্তবৃন্দরা আপনারা কেউ জানেন না। সে তো আমি একটা অনুরোধ করব, বাবার কাছে যান। যদি আপনাদের মাদক দ্রব্য সেবন করতে হয় যে কোনো, অবশ্যই ওই সোমবার করে শ্রাবণ মাসে বাবার কাছে যাওয়ার সময় না, এক ধ্যানে, এক জ্ঞানে, একভাবে শুধু ওম নমঃ শিবায়, আর কিচ্ছু দরকার নেই। বা বাবা ভোলেনাথের চরণে সেবা লাগে বাবা মহাদেব, কিংবা
জয় তারকনাথ জয়, আপনার বাবার জয়ের ধ্বনি দিদি দিদি যান, দেখবেন ঠিক ফলাফল পাবেন। ধর্ম কি? খুব ভালো কথা। ধর্ম মানে হচ্ছে যাহাই ধারণ করবে তাহাই ধর্ম, অধর্ম হচ্ছে তার বিপরীত, যা ধারণ করবো। ধরো আমি এখন হলুদ বস্ত্র পরে আছি, অনেকে বলতে পারে উনি তারামায়ের সাধক, অনেকে বলতে পারে উনি বগলার সাধক। আবার আমি যদি লাল বস্ত্র পরি, তাহলে উনি বলবেন উনি কামাখ্যার সাধক বা কালীর সাধক বা তারার সাধক। আমি যদি রুদ্রাক্ষ মালা আছে, তারপর আমি শিবের সাধক। আবার তুমি যখনই তোমার তুলসীর মালা পড়বে, তখনই বলবে উনি হরের সাধক, মানে হরির সাধক, যিনি হরণ করে তার সাধক। প্রথম কথা বলি, সাধক বা সাধনা সব মূল কেন্দ্রবিন্দু এক। তুমি ফেস টুপি পড়লে ইমাম বা মুসলিম, নাড়া রাখলে গেরুয়া সন্ন্যাসী বলে তুমি বুদ্ধিস্ট বা লামা। মূল বক্তব্যটা কি? ঈশ্বর এক এবং অদ্বিতীয়, সৎ পথে চলো, সৎ কথা বলো, নারীদের সম্মান দাও, নেশা থেকে আসক্তি থাকো, শিক্ষায় মানুষের ভবিষ্যৎ পথ দেখায়। আচ্ছা তুমি একটা কথা বলো তো শুভঙ্কর, এই ধর্ম নিয়ে বললে, যখন কোনো ধার্মিক ব্যক্তি অসুস্থ হয়ে কোনো হসপিটালে ভর্তি হয়, তখন আমরা ডক্টরের কাছে কি বলি যে পেশেন্ট কেমন আছে, অমুক বেডের পেশেন্ট কেমন আছে। তখন তার নাম কিন্তু হয় না, বেড নাম্বার হয়, পেশেন্ট হয়, রুগী হয়। আবার কোন মেয়ে যখন গর্ভবতী হয়ে প্রসব করে, তখন বলে ছেলে হয়েছে না মেয়ে হয়েছে, তাই না? তখন কিন্তু একটাই কথা, সে মানুষ হয়েছে কিনা সেটাই জানতে চাইছে। আবার যখন তোমার কোনো প্রিয় আপনজন এই পঞ্চভূতে বিলীন হয়ে যাবে, হয়ে তিনি যখন তোমার আপন গিয়ে আসবেন তার নিথর দেহ, তখন সবাই বলে পড়ালো, এই ডেড বডিটা কখন ঢুকবে রে, কটার সময় ঢুকবে, কটায় মারা গেছে? ও তার মানে 11টা মারা গেছে, আরো 4 ঘন্টা পর ডেড বডি ছাড়। তারপরে দেখো পরিস্থিতি অনুযায়ী সবকিছু পরিবর্তন হচ্ছে, স্থানকাল পাত্র অনুযায়ী হচ্ছে। তা তুমি জগন্নাথ মন্দিরে গিয়ে হাত তোলে জয় জগন্নাথ, আবার রামেশ্বরমে গিয়ে তুমি কি বললে ওং নমঃ শিবায়, ডাকছো কাকে? সে ওঙ্কারেশ্বর, যে আদি এবং অনন্ত। আবার মুসলিম সম্প্রদায়ের লোকেরা আল্লাহু আকবার করছে, ঠিক আছে। আবার বুদ্ধিস্ট সম্প্রদায়ের লোকেরা বুদ্ধানাং সারানাং গাচ্ছামি করছে, হ্যাঁ। আবার যারা খ্রিস্টান সম্প্রদায়, তারা রোববার করে গিয়ে প্রেয়ার করছে গডকে। কিন্তু মূল উদ্দেশ্যটা কাকে? 6 অফ পাওয়ার অফ সেন্স। সেটাকে জাগরিত করতে পারলে আদি অনন্ত ধর্ম হচ্ছে সনাতন, যেটা হিন্দুইজম ধর্ম। তোমাকে একটা কথা বলি, তুমি যদি আমাকে প্রশ্ন করো তার উত্তরও পেয়ে যাবে। তোমাকে যদি প্রশ্ন করি খ্রিস্টান ধর্মের প্রবক্তা কে? যীশু খ্রিস্ট। একদম তাই। বৌদ্ধ ধর্মের প্রবক্তা গৌতম বুদ্ধ। মুসলিম ধর্মের প্রবক্তা, ইসলাম ধর্মের প্রবক্তা হযরত মুহাম্মদ। জৈন ধর্মের প্রবক্তা মহাবীর জৈন। কিন্তু হিন্দু ধর্মের প্রবক্তা কে ভাই? দ্বিতীয় কথা, যখন কোন মানুষ জন্মায় তখন মানুষ রূপে জন্মাচ্ছে, তারপরে বিভিন্ন ভাবে ধর্মান্তর করা হচ্ছে, সুন্নাত করা হচ্ছে, তলে সে মুসলিম হচ্ছে, উপনয়ন দেওয়া হচ্ছে, তাহলে ব্রহ্মত্ব জ্ঞান হচ্ছে, ব্রাহ্মণ হচ্ছে। লামাদের বা বৌদ্ধ সম্প্রদায়ের একরকম অনুষ্ঠান করা হয় বৌদ্ধতে আসার জন্য, মহাবীর জৈনতেও তাই। তাহলে ব্যাপারটা কি? প্রথম সনাতন আদি ধর্ম নিয়ে জন্মগ্রহণ করছে, তারপরে সেটা আলাদা আলাদা ভাবে ধর্মে পরিবর্তন হচ্ছে, প্রত্যাবর্তন হচ্ছে। কিন্তু মেন আদি সনাতন ধর্ম তো হিন্দুইজম। আজকে তুমি দেখো স্কটল্যান্ডে আমাদের প্লাস্টিক সার্জারি যেটাকে বলা হয়, যাকে এখন তুমি বড় বড় নায়ক নায়িকারা করে বা সবাই করে, যে কোনো জায়গায় একটা বড় কোনো অ্যাক্সিডেন্ট হয়ে গেল সেটাকে রিমুভ করা। এর জনক কে ছিল জানো? সুশ্রত। তার স্ট্যাচু বসেছে স্কটল্যান্ডে। তাহলে বেদ যা যা বলেছে সেই তাই গুলোকে নিয়ে মানুষ তার নিজের মতন করে একটা পথকে প্রচার করেছে, প্রসার করেছে, কিন্তু ধর্মটা একই আছে। এবার কেউ হিন্দু ধর্মের বিপরীতে গেছে,
এ হিন্দু ধর্মের সমসাময়িককে রেখে তার নিজস্ব কিছু মতবাদ প্রকাশ করেছে। ব্যাপারটা ঠিক রান্নার মতো, মেন জিনিসটা চিকেন, কেউ বলছে চিলি চিকেন, কেউ বলছে চিকেন কাবাব, কেউ বলছে চিকেন দো পেঁয়াজা, কিন্তু জিনিসটা তো তাই, সে রাইসের মতো ভাত। এবার কোনটা যে ফ্রাইড রাইস, কোনটা বিরিয়ানি, কোনটা মিক্স ফ্রাইড রাইস, কিন্তু প্রিপারেশন কিছু মিশিয়েছে, জিনিসটা একই আছে। সেহেতু এই ধর্ম নিয়ে বারবার না আলোচনা করার আগে যারা বিভিন্ন উস্কানিমূলক বক্তব্য রাখে তাদের বলি মেন পড়াশোনা করো, এরা প্রবক্তা, কিন্তু মেন ধর্মটা হচ্ছে হিন্দুইজম, সনাতন ধর্ম। তাই তুমি যাহাই ধারণ করবে শেষ কথাই হচ্ছে সনাতন। আচ্ছা, এই শ্রাবণ মাসে দেখা যায় অনেক মহিলা সবুজ চুড়ি পরে। এইটা ফেসবুকে গত বছরও আমি দেখেছি, বেশ ভালো উঠেছিল আর কি, মানে ভাইরাল হয়েছিল এই ব্যাপারটা। এই সবুজ চুড়ি কেন পরে? দেখো, প্রথম কথা হচ্ছে সবুজ চুড়ি হচ্ছে, শ্রাবণ মাস হচ্ছে শস্য শ্যামলা বসুন্ধরার মাস। এই শ্রাবণ মাস স্বয়ং আমাদের মা পার্বতীর মাস। আবার এই শ্রাবণ মাসের পরেই আসে গণপতি বাপ্পা মরিয়া, গণেশ চতুর্থী, আমাদের পার্বতী পুত্র এবং শিবের কনিষ্ঠ পুত্র গণেশের জন্মতিথি। তা বুধ হচ্ছে গণেশের জন্মতিথি, শস্য শ্যামলা বসুন্ধরা। আর গণেশের প্রিয় রং হচ্ছে সবুজ, অর্থাৎ যৌবনের প্রতীক। শস্য শ্যামলা বসুন্ধরার প্রতীক, দুরন্ত ছুটে যাওয়ার প্রতীক। এই প্রতীককে স্মরণ করে গণেশ, পার্বতী এবং শিবের নামে যদি এই সবুজ চুড়ি মহিলারা এবং সবুজ সুতো যদি পুরুষরা ডান হাতে ধারণ করে, অবশ্যই চুড়ি বা সুতো যাই কিনবেন শনিবার মঙ্গলবার নয়, রবিবার পড়ুন, কিনুন, সোমবার ধারণ করুন, কোনো কাঁচা দুধে একটু ভিজে নিয়ে। অবশ্যই সবুজ সাফল্য, সৌভাগ্য আপনার জন্য প্রদান করছে। কিন্তু এই শ্রাবণ মাসে যাদের মারাত্মক কালসর্পযোগ, এই যে দ্বাদশ কালসর্প রয়েছে তার মধ্যে শ্রেষ্ঠ কালসর্প হচ্ছে বাসুকী কালসর্প। এই বাসুকী কালসর্প হচ্ছে কোনো অবস্থাতে খণ্ডন করানো যায় না, কিন্তু শ্রাবণ মাসে বাসুকী কালসর্পর সঙ্গে তক্ষক কালসর্প কিংবা আরো যা বাদবাকি কালসর্প গুলো আছে, সেই কালসর্প যোগ খণ্ডন করার সঠিক সময় যারা দুরারোগ্য ব্যাধিতে আছে, ক্যান্সার, এইডস, টিবি বা আরো ভয়ঙ্কর ভয়ঙ্কর দুরারোগ্য ব্যাধি, অনেক তো দুরারোগ্য ব্যাধি যা রোগ হয় সেটাই দুরারোগ্য, যেটা সারতে চায়, সেই ব্যাধি থেকে রিমুভ বা রিলিফ পাওয়া। বা বহু ডাক্তার দেখাচ্ছেন, কবিরাজি দেখাচ্ছেন, আপনি সাউথে বহুবার গেছে, কিন্তু ডাক্তার বলছে আপনার কোনো রোগই নেই, কিন্তু রোগ ধরতে পারছেন না, ডাক্তার আপনাকে নিয়ে তোমার হচ্ছে পরীক্ষা নিরীক্ষা করছে, এই ওষুধ ওই ওষুধ সেই ওষুধ দিয়ে যাবে। সঠিক তন্ত্রক্রিয়া যদি করা হয় আর কালসর্পযোগ, মহামৃত্যুঞ্জয়, মহাকালের পূজা পাঠ হোমযজ্ঞে শ্রাবণ মাসে করা হয়, যে কোনো রোগ ব্যাধি থেকে মুক্তি পাবেই, মুক্তি পাবেই। এর সাথে আর মজার জিনিস হচ্ছে, যাদের ধরো দীর্ঘদিন ধরে সন্তান হচ্ছে না, কিন্তু বড় ভাইটাল জিনিস, বড় ভাইটাল, এখন দেখবে কোনায় কোনে না আইভিএফ সেন্টার গুলো বলছে। এই আইভিএফ সেন্টারের পার্সেন্টেজ বা আইভিএফ সেন্টারের সাফল্য কতটা না ভাবা উচিত। প্রথম কথা বলছে ওয়ান টাইমে তো হয় না, দ্বিতীয়ত হয়তো 100 জনের 50 জন 40 জনের সাফল্য আর আছে, পার্সেন্টেজ কম, তবু তো মানুষ শেষ চেষ্টা শেষ চেষ্টা করে, ছাড়ের জায়গাটা করে, সেতু করার জন্য আইভিএফ এ যায়। আমি একটা কথা বলবো, যারা আইভিএফ ফেলি, যারা মেডিকেল ফেলি, একবারটি শ্রাবণ মাসে কোনো ভালো জ্যোতিষ তান্ত্রিককে দিয়ে বিচার করি, এই শ্রাবণ মাসের সন্তানহীনতার জন্য সন্তান প্রাপ্তি যোগের শত রুদ্রাজ আমলে স্তব পাঠ করিয়ে রুদ্র অভিষেক, তার সাথে মহাকালের অভিষেক আর বাবা
বৈদ্যনাথের অভিষেক করিয়ে হোমযজ্ঞ তন্ত্রক্রিয়া করলে 3 মাসের মধ্যে সন্তান আসতে বাধ্য হবে। আমি চ্যালেঞ্জ রয়েছে, যদি এরকম মেডিকেল ফেল, আইভিএফ ফেল, লাখ লাখ কোটি কোটি টাকা খরচা করেছে, কাজ কিছু হয়নি, একবারটি কোনো ভালো জ্যোতিষার দিকে দেখান। তাকে বলুন রুদ্রাজ আমলে যজু বেদের রুদ্র অভিষেক করব, বৈদ্যনাথের অভিষেক করব, মহাকালের অভিষেক করব, আর মহাকালের পূজা পাঠ দেখুন মিরাক্কেল করে এই শ্রাবণ মাস। কারণ এই শ্রাবণ মাস হচ্ছে শোভনা নক্ষত্র, মানে চন্দ্রের নক্ষত্র, যে নক্ষত্রের সঙ্গে শ্রীকৃষ্ণ জন্মেছিল সেই নক্ষত্রের মাসে সমুদ্র মন্থন হয়েছিল। পার্বতীর মাস, স্বয়ং মহাদেবকে পাওয়ার জন্য পার্বতী দেবাদেবের তপস্যা করেছিলেন, আর এই মাসে দেবাদেব মহাদেব এবং পার্বতী স্বর্গলোক থেকে মর্তলোকে চলে আসে। আচ্ছা আচ্ছা, আমাদের গোসাই ঠাকুরের আড্ডার দর্শকরা যদি আপনার সাথে যোগাযোগ করতে চায়, স্ক্রিনে তো নাম্বার যাচ্ছে, এই নাম্বারে যোগাযোগ করার কি প্রসিডিওর আছে? তখন প্রথম কথা বলি, অনেক না ফোন আসে শুভঙ্কর, প্রচুর ফোন। একটাই প্রশ্ন, গুরুজি আমি আসাম থেকে বলছি, গুরুজি আমি ত্রিপুরা থেকে বলছি, বাংলাদেশ থেকে বলছি। আমি একটা কথা বলি, আমার কোথাও চেম্বার, একটাই চেম্বার, আমার মন্দির। এবার শুভঙ্কর তুমি আমাকে প্রশ্ন করতেই পারো যে সবাই তো বহু জায়গায় চেম্বার করে, আপনি কেন করেন? ভাই, রান্নাটা রান্নাঘরে ভালো হয়, পুজোটা মন্দিরে, হোটেলে ব্যবসা হয়, পুজো হয়। আর আমার একটা জিনিস, আমি আমার পঞ্চমুণ্ডী আসুন, আমার মায়ের মন্দির ছাড়া আমি কোথাও বসবো না। তাতে যদি যে ভক্তের মনে হবে এই তো সেদিন গুজরাট থেকে এলেন, আর যার মনে হবে না আপনি গুয়াহাটি থেকে কেন, হাবড়া গুমা থেকেও আসতে পারবেন না, গুয়াহাটি তো অনেক দূর, মধ্যমগ্রাম তো গুমা থেকে মাত্র 13 কিলোমিটার। আর সব থেকে বড় কথা, আমি নতুন করে মন্দির শুরু করেছি, মায়ের স্বপ্নাদিষ্ট তারামা এবং বগলার মন্দির। এমনি তারামা ছিল, তারামা নিজেই স্বপ্ন দিল বগলাকে প্রতিষ্ঠা করতে হবে, যে আমি তারা রূপে যেমন থাকবো বৃহস্পতি রূপে, শত্রু বিনাশ রূপে তেমন থাকবে মা। সে তো নতুন মন্দির, স্বপ্নাদিষ্ট মন্দির শুরু করেছে। স্বয়ং দেবাদিদেব মহাদেব তো আছেন, পঞ্চমুণ্ডী আসনও আছেন। যদি কোনো ভক্ত চান মায়ের মন্দিরে কোনো আর্থিক প্রদান করবেন, অনুদান দেবেন, যোগাযোগ করতেই পারে। দেখো, দান পাপক্ষয়, দান করতে গেলে দাতা বিজ্ঞাপন দাতা হলে চলবে, দান হবে নিঃশব্দে। মন্দিরে যদি কেউ চায় যে মায়ের মন্দিরে আমি দান করব, অবশ্যই আমার সাথে যোগাযোগ করুন। স্বপ্নাদিষ্ট মায়ের বগলা মন্দির তৈরি হচ্ছে। আচ্ছা আচ্ছা, এই তন্ত্র কি আদৌ কাজ করে নাকি সবটাই বুঝুন? স্থান, কাল, পাত্র, তিথি, নক্ষত্র, সময় যদি সঠিক হয়, তন্ত্রের মতন শ্রেষ্ঠ জিনিস নেই। কিন্তু যেখানে সেখানে তন্ত্র চলে না। একটু আগে বলছিলাম রান্নাটা রান্নাঘরেই শোভনীয় হয়। পিকনিক করতে গিয়ে, মজা করতে গিয়ে, চড়ুই ভাতে করতে গিয়ে মাংসতে ঝাল, ডালে লবণ, এটা একদিন খাওয়া যায়, মজা করা যায়। তাই স্থান, কাল, পাত্র, তিথি, নক্ষত্র, সময় ছাড়া যদি তন্ত্র করা হয়, তাহলে সেটাই মজা ছাড়া কিছু হবে না, খাওয়া হবে স্বাদ ছাড়া। প্রথম কথা হচ্ছে, সব তিথি নক্ষত্রতে সব কাজ হয় না, আর ডাকার মতন ডাকতে হবে। ঠিক তেমনটি তিথি কি, তিথি হচ্ছে আপনার ডেট অফ বার্থ টাইম অনুযায়ী, মানে আবার ডেট অফ বার্থটা আবার বলছি, এর আগেও এপিসোডে বলেছি, হয়তো গলাটা একটু জোর হয়ে গেল। আমরা যে ডেট অফ বার্থ টাইম প্লেসটা বলি ওটা ভুল, ওটা হচ্ছে ভূমিষ্ঠ বাত। তার আগে ডিম্বাণু শুক্রাণু ফার্টিলাইজার করে আমি মায়ের গর্ভে বড় হতে শুরু করেছি। হাত হয়েছে, নাক হয়েছে, হার্ট হয়েছে, লাংস হয়েছে, চোখ হয়েছে, সবই হয়েছে, পরিপুষ্ট একটা বেবি রূপে তৈরি হলাম। এইবার সেটা ভূমিষ্ঠতা এখন ডাক্তারদের হাতে চলে এসেছে। অনেক ডাক্তারদের হাতে শুনি, এই আমি না সামনের সপ্তাহ থাকবো না, তোমাদের তাহলে এই সিজারটা এই সপ্তাহে করে দিচ্ছি। আবার অনেকে গিয়ে বলে, ডাক্তারবাবু
এই 15 আগস্ট স্বাধীনতা হয়েছিল, আমার সন্তানটাকে সিজার করে দেন, তাহলে হয়তো নেতাজি সুভাষচন্দ্র হবে, কিন্তু সেই নেতাজিকে পিএজি হয়ে যাবে। কারণ ওটা তো নির্দিষ্ট ওই তো হচ্ছে না, ওটা তো জোরপূর্বক হচ্ছে। সে তো ওটাকে ভূমিষ্ঠ পায়। এবং আপনার নক্ষত্র, আপনার হরোস্কোপ, সে অনুযায়ী শ্রাবণ মাস বাবা স্বয়ং স্বর্গ থেকে মর্তে আসেন মা পার্বতীকে নিয়ে। এই সময় যদি সঠিক তার নামে সঠিকভাবে ডাকা যায়, সঠিক দ্রব্যগুণ দিয়ে, তাহলে কি হবে? ফলাফল পেতে বাধ্য। নারকেল গাছে লবণ দেওয়া হয় নারকেল ফলন বেশি, কিন্তু সেই লবণটা যদি তুমি লেবু গাছে দাও, অটোমেটিক লেবু গাছটা মারা যাবে। যার জন্য যেটা একদম তাই, একদম তাই। ঠিক। কিছু গাছ আছে যেমন ক্যাকটাস বা কিছু গাছ আছে যাদের জল পরিমাণ কম লাগে, তারা বাড়ে। আবার কিছু গাছ আছে জলের পরিমাণ বেশি লাগে। তা এইবার যে গাছে জল লাগে পরিমাণ কম লাগে, তাতে যদি আমি গ্যালন গ্যালন জল ঢালি, সে তো মৃত গাছ ছাড়া অন্য কিছু হবে কি? ঠিক তেমনটি সঠিক ওয়েটা জানতে হবে, সঠিক মাধ্যমটা জানতে হবে, নামটা জানতে হবে, দ্রব্যগুণটা জানতে হবে। যেমন অনেকেই বলে বিষ্ণুর চরণে বেলপাতা দেওয়া যায় না। আমি বলি সব থেকে বিষ্ণুর প্রিয় কিন্তু বেলপাতা। কারণ আমরা দেখবে এই কলিযুগের নাম ছাড়া তো উদ্ধার নেই, নাম ছাড়া কোনো উদ্ধার নেই। আমরা হরে কৃষ্ণ করি। হরে কে? হরটা কে? স্বয়ং দেবাদিদেব মহাদেব। হরের সাথে হরি। আমরা বলছি হরে কৃষ্ণ জানি না, হরটা হচ্ছেন হরি নয়, হরটা হচ্ছেন যিনি হরণ করেন সেই হরি, তিনি হচ্ছেন দেবাদিদেব মহাদেব। আচ্ছা, এই যে আমরা একটা শুনি যে হরিহর আত্মা, এই বিষয়টা নিয়ে এই জায়গাটাই আসছে। হরিহর আত্মা মানে হচ্ছে হরির সাথে হর আর হরের সাথে হরি একে অপরের পরিপূরক। আচ্ছা, হরি মানে হচ্ছেন কে? হরি মানে হচ্ছেন যিনি হরণ করে। কি হরণ করে? পাপ, লোভ, মোহ, মৎস্যকে হরণ করে হরি। আর হর কি করেন? সেটাকে নিজে গ্রহণ করে সেই ভক্তকে মুক্তি প্রদান করে। আচ্ছা, স্বয়ং যখন কুরুক্ষেত্রের যুদ্ধ হয়েছিল, শ্রীকৃষ্ণ ছিল পথের পথিক পাথেয়, তাই তো, সারথি। তিনি কাউকে ডাকিনি, দেখেছিল যে এসো যুদ্ধ করো। যুদ্ধটা ছিল ধর্মের, সবাইকে দেশে যুদ্ধটা করেছিলেন। এবং তুমি একটা জিনিস, ওই যুদ্ধে অর্জুন কাকে মেরেছিলেন? কর্ণকে। কর্ণকে কুন্তির সন্তান, সেই কুন্তির সন্তান আরেকজনকে অর্জুনও ভাই ভাইকে মারবে। সে তো ধর্ম আর প্রেমে কিন্তু কোনো সম্পর্ক চলে না। ঠিক তেমনি হরি হচ্ছেন আমাদের হরণ করে, সে হরণ করার পর সেটা তো হজম করতে হবে রে ভাই। হরি হচ্ছে হরণ করেন, হজম করে হর, তাই হরি হর আত্মা। তাই যারা জানে না স্বয়ং বিষ্ণুকে বেলপাতা দেওয়া যায়, তারা পড়াশোনা করে না। আচ্ছা, এবার আরো একটু অন্যদিকে যাই, সেটা হচ্ছে যে এই অঘোর সাধনা, এই অঘোর সাধনা কি? অঘোর সাধনাটা না মহাকাল ভৈরবের একটা নেগেটিভ দিক, ভীষণ নেগেটিভ দিক। এই সাধনা শ্মশানে বসে করতে হয়, মৃত ব্যক্তিদের উপর করতে হয়, এবং মদ্য আর মাংস হচ্ছে শ্মশানের যে মৃত ব্যক্তিরা থাকে, যাদের চিতাতে কাঠের চিতাতে তোলা হয়, তাদের মাংস আহার গ্রহণ করতে হয়। এই অঘোর সাধকরা শ্মশানের ভস্য বা ছাই মেখে থাকে এবং ওরা হোলিকা দহন খেলে, যেটাকে বলা হয় মাসান হোলি। আমরা একটা এপিসোডও করেছি, অবশ্যই করেছি। এবং এই অঘোর সাধকরা সব সময় গৃহহীন, তো তারা খারাপ কিছু করতে চায়। খারাপ বলতে তারা চায় তোমার আত্মাকে নিয়ে, তোমার আয়ুকে নিয়ে, তোমার ভালো জিনিসকে নিয়ে নিজেরা
নিজেদের পাওয়ার বাড়াবে। পাওয়ার বাড়াবে, যার জন্য তারা সবসময় থেকে ম্যাক্সিমাম ওরা লক্ষ্য চক্ষের আড়ালে থাকে। ওদের কোথায় পাবে? এক বেনারস মণিকর্ণিকা ঘাটে পাবে, আর এক পাবে উত্তর কাশী। এই অঘোর সাধনা শিবেরই সাধনা, কিন্তু এই সাধনাটা নেগেটিভ, শ্মশান সাধনা। আচ্ছা। শ্মশানেও তো শিব আছেন, হুম। হ্যাঁ, আবার যেমন সবেও শিব আছেন, আবার শিব তোমার দেহতেও আছে। প্রত্যেক মানুষের মধ্যে শিব বিরাজমান। তাই তো আমাদের ব্রাহ্মণ কাকে বলে? যার মধ্যে ব্রহ্মত্ব জ্ঞান আছে। ব্রাহ্মণ মানে চ্যাটার্জি মুখার্জি ব্যানার্জি হলেই ব্রাহ্মণ হবে তা নয়। ব্রহ্মত্ব জ্ঞান যার মধ্যে আছে তিনি ব্রাহ্মণ, তার মধ্যে ব্রহ্মত্ব জ্ঞান। অথচ কায়স্থ ছেলে বিবেকানন্দ দত্ত, নরেন্দ্র বিবেকানন্দ দত্ত, তিনি কি বলে গেছেন? জীব সেবাই শিব সেবা। এবার জীবের মধ্যে শিব বিরাজমান, কিন্তু সেই শিব একটা কুকুরকে তুমি বিস্কুট তুমি দেখবে 2 মাস পর সেই জায়গাটায় যাবে, কুকুরটা ঠিক ল্যাচ নাড়তে 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 তোমার কাছে ঠিক চলে এসে আবার বিস্কুট আবদার করবে। কিন্তু তুমি একটা খ্যাপা ষাঁড়, তাকে যদি লাল কাপড় দেখাও, সে তো ভয়। ঠিক তেমনি অঘোর সাধনা হচ্ছে যখন কোনো কিছু তন্ত্রক্রিয়ার মাধ্যমে তোমার ক্ষতি করতে পারছি না বা ক্ষতি করা যাচ্ছে, কষ্টটা করতেই পারো। অঘোর সাধনাতে ক্ষতি অসম্ভব নয়, সম্ভব। তখন কি করবে? এবার তুমি প্রশ্ন করতেই পারো তো কেন ক্ষতি করবে? সে যখন তোমার জায়গায় না উঠতে পারবে না, জেনে নিয়েছে, তার কনফিডেন্স নেই, সে তোমাকে নামানোর চেষ্টা করবে। তখনই ও অঘোর সাধকদের কাছে গিয়ে তোমার এমন এমন ক্ষতি করে দেবে যে ছাই ধরবে। আগে মাটি ধরলে সোনা হতো, এখন সোনা ধরলে ছাই। আচ্ছা, অনেকেই বলে যে এই ব্ল্যাক ম্যাজিক হয় না, এটা নাকি পুরোপুরি ফেক, এবং এটাও আরেক ধরনের বুজরুকি। মানে এই ব্ল্যাক ম্যাজিক কি সত্যি হয়? মানে এরকম কোনো উদাহরণ আছে আপনার কাছে? এই যে অঘোর সাধনার কথা বলছিলাম, বলতে গিয়ে এবার তোমার কথাতেই আমি চলে আসি। ব্ল্যাক ম্যাজিকটা কি? ব্ল্যাক ম্যাজিকটা হচ্ছে, ব্ল্যাক মানে কালো, ম্যাজিক মানে জাদু, কালা জাদু, যেটাকে অঘোর সাধকরা। একজন ডক্টর বাবু আছে, বিখ্যাত প্রতিষ্ঠিত ডক্টর বাবু, তার মেয়ে এমবিবিএস পড়ছে, কিন্তু যতবারই সে ফাইনাল পরীক্ষা দিচ্ছে ততবারই 2 নম্বর 3 নম্বর 4 নম্বর জন্য কেটে যাচ্ছে। এবার আমি শুনলাম তার তোর মেয়ে পাস করতে পারছে না। ঠিক আছে, শুনেছি। হঠাৎ অনেকটি দুর্ভাগ্যজনক বা সৌভাগ্যজনক ভাবে তিনি আমাকে ফোন করলেন। ফোন করে বললেন, সৌমেন তুমি কবে বাড়ি থাক? আমি বাড়ি আছি। বলছে আজকে বিকালে আমি একটু যাচ্ছি, আমার মেয়েটাকে নিয়ে একটু দরকার আছে। মেয়েটার ডেট অফ বার্থ, টাইম, প্লেস দিল, হরোস্কোপ দেখলাম, দেখলাম তার পাশের বাড়ি কোনো একজন ব্যক্তি তার মেয়েটাকে ভালো লাগে, কিন্তু ডাক্তারবাবু সেই ছেলেটার সাথে এই মেয়েটার বিয়ে দেবে না। তার কারণ হচ্ছে ছেলেটা পয়সা ইনকাম করে কিন্তু শিক্ষিত নয়। ওই দিনের শেষে অশিক্ষিত হলে যেটা হয়, চামার। সেহেতু ডাক্তারবাবু সেটা অনুমোদন হলো না। এবার কি করলো, যেহেতু ডাক্তারবাবু মেয়ে ফাইনাল ইয়ার, ওকে ফেল করার জন্য ও বিভিন্ন ব্ল্যাক ম্যাজিক তন্ত্রক্রিয়া করে, অঘতন্ত্র ক্রিয়া করে ডাক্তারবাবু মেয়েটাকে এমন ক্ষতি করে দিল, প্রতিবার কোনো না কোনো একটি সাবজেক্টে, কোনো না কোনো একটি বিষয় ও 2-1 নাম্বারের জন্য ফেল করবেই। বেশ, আমি ব্ল্যাক ম্যাজিক তন্ত্রক্রিয়া করে কেটে দিলাম। আমি ভুল করলাম, ফেল করবি। এবার আমার কাছে এলো, আমি তন্ত্রক্রিয়া করে তারপর যতগুলো ব্ল্যাক ম্যাজিক ছিল সব খণ্ডন করে দিলাম। বললাম চাও 200% কনফার্ম, তুমি এবছর নেক্সট ইয়ার, যেটা মানে এবছর বলতে নেক্সট ইয়ারে যেটা আসছে সেটা তুমি পাস করবেই। খুব ভালো কথা, এটা 2025-এর ঘটনা বলছি।
2026 জুলাই মাসের 1 জুলাই আমাকে ফোন করে বলল, সৌমেন মেয়ে MBBS পাস করে গেছে, এবার ওর বাকি আছে ইন্টার্নশিপ। ভাব, 2 নম্বর কথা, পরিমল দা ঠাকুর পুকুরে থাকে, তার মেয়ে ভীষণ ব্রিলিয়ান্ট, ভীষণ ট্যালেন্ট, সিএতে যতবারই পরীক্ষা দিচ্ছে 2 নম্বর 3 নম্বর 4 নম্বর জন্য পাস করতে পারছে। ভালো কথা, তিনি তোমারই বডকাস্ট থেকে আমার কাছে এসেছিলেন। এসে আমি বললাম ওর প্রতি ব্ল্যাক ম্যাজিক তন্ত্রক্রিয়া করা আছে আপনার বাপের বাড়ির থেকে। ওর কাকা জ্যাঠারা, যেহেতু জ্যাঠার মেয়েদের বিয়ে হয়ে গেছে, এই যেহেতু উচ্চ শিক্ষায় শিক্ষিত হতে যাচ্ছে, হিংসা জ্বলে পড়ে মরছে যে শিক্ষায় শিক্ষিত হলে আমাদের তা পাত্তা দেবে না, আর শিক্ষিত লোকের কথাবার্তা চালচলন হয় সম্পূর্ণ আলাদা। শোনার পর আমি ওর ডেট অফ বার্থ টাইম প্লেসটা নিলাম, এ দেখলাম মারাত্মক তন্ত্রক্রিয়া করা আছে, মারাত্মক অঘোর তন্ত্রক্রিয়া করা আছে। আমি আমার পঞ্চমুণ্ডী আসনে বসে তন্ত্রক্রিয়া করে পরিমলদার মেয়ে শুভশ্রী কাটিয়ে দিলাম। 29 জুন সকাল বেলায় আমি তখন অফিসে বসে চা খাচ্ছি আমার চেম্বারে, পরিমলদার ফোন, দাদা কনগ্রাচুলেশন। কিসের? না, মেয়ে পাস করে গেছে। বিরাট আনন্দে আনন্দিত, বিরাট আনন্দে আনন্দিত। আবার অরিন্দম বলে একটি ছেলে, সে আমাকে একদিন ফোন করে বললো, দাদা তুমি বাড়িতে আছো? হ্যাঁ আছি। বলছে, আমি একটি ক্লায়েন্ট পাঠাচ্ছি তোমার কাছে, তুমি একটি ক্লায়েন্টটাকে দেখাও, ক্লায়েন্টটাকে দেখে নাও। ক্লায়েন্টটা ঢুকলো, তন্ত্রক্রিয়া করে তার স্বামীটাকে মেরে ফেলেছে, তার শ্বশুরবাড়ির লোকজন সম্পত্তির জন্য। এবার মেয়েটাকে অ্যাবনর্মাল করে দিয়েছে, একটা বাচ্চা মেয়ে, 8-9 বছর, 8 থেকে 9 বছর। এবং অ্যাবনর্মাল বলতে কিরকম, ও একটা খুব নামকরা সোদপুরি স্কুলে 1st থেকে 2nd গার্ল। কি হচ্ছে, ও যাকে পাচ্ছে তাকে কামড়াচ্ছে, বাড়ির যে কোনো জিনিস ভাঙচুর করছে, এমনকি বিভিন্ন যে বাড়িতে আমাদের ছুরি কাঁচি থাকে সেগুলো দিয়ে চোখে ঢোকাচ্ছে, জিভ কাটছে, মুখে ঢোকাচ্ছে, নিজের চুল নিজে কাটছে, চুল কাটছে, এবং এমনকি তার ইউএসজি করে অনেকটা চুলও ধরা পড়েছে, সেটাও আবার অপারেশন করে বাদ দিয়েছে, আবার চুল খাচ্ছে। আমি মেয়েটাকে 5 মিনিট মতো মন্ত্রোচ্চারণ করে বসালাম, বসিয়ে দেখলাম এমন তন্ত্রক্রিয়া করা আছে ও মাস 6 মধ্যে মারা যাবে। কারণ ও মারা গেলে এই বউ আর কিছু নেই, স্বামীকে মেরে ফেললো। কে মারলো? স্বামীকে মারলো নিজের ভাইয়ের বউ, মানে ওর বৌমা, মেয়েটার চা সম্পত্তি। কারণ ওদের মালদা পুকুরের উপর মেন রোডে, যেটা ন্যাশনাল হাইওয়ে রোড, সেই রোডের উপর বিরাট জমি আছে, সেই জমিটাকে একা ভোগ করাচ্ছে। আমি তন্ত্রক্রিয়া করে ওর উপর অঘোর তন্ত্রক্রিয়া, ব্ল্যাক ম্যাজিককে খণ্ডন করিয়ে আমি এমন ক্রিয়া করে দিলাম, 21 দিনের মধ্যে মেয়েটা খুব সুন্দর সুস্থ হয়ে গেল। এবং মেয়েটা স্কুল যাচ্ছে, পড়াশোনা করছে। আবার আমতা হাওড়া, ওখান থেকে একদিন এক ক্লায়েন্ট, ভদ্রমহিলা, তোমার এই পডকাস্ট থেকে ফোন করলেন, ফোন করে বললেন, দাদা আপনাকে কোথায় পাবো? আমি বললাম, আমার বাইরে এই মধ্যমগ্রাম ছাড়া কোথাও পাবো। বেশ। উনি বললেন, আজকে যদি দুপুর 2টোর দিকে বেরোই আমতা থেকে, আপনার বাড়িতে আমরা কটার দিকে পৌঁছাতে পারি? আমি বললাম, আপনি হাওড়া হয়ে আসুন, 7-8টা বাজবে। রাত্রি 9টাতে এলেন। সমস্যাটা হচ্ছে, একটা ছেলে, বয়স মোটামুটি 26 থেকে 27। ছেলে বলতে কি, সুস্থ সবল সুন্দর ছেলে, ওই ভদ্রমহিলার নিজের বোনের ছেলে, মানে বোন পো।
তার মাথার শিরা থেকে একদম মেরুদণ্ড পর্যন্ত এত যন্ত্রণা করে আর এত পাগলের মতন হয়ে যায় যে ও স্থির থাকতে পারে না। নিমস, যেটা ব্যাঙ্গালোরের শ্রেষ্ঠ নিউরো সায়েন্স হসপিটাল, সেখানে নিয়ে গিয়ে এমআরআই থেকে আরম্ভ করে সমস্ত টেস্ট করিয়ে কোনো কিছু রেজাল্ট পাইনি। নিটফল জিরো। বহু তান্ত্রিক তন্ত্রক্রিয়া কাটানোর চেষ্টা করেছে, কিন্তু কোনো তান্ত্রিক তন্ত্রক্রিয়া সঠিক রেজাল্ট দিতে পারেনি। তিনি আমার কাছে এলেন, আমি দেখলাম তার বাস্তুতে তন্ত্রক্রিয়া করে পুরো এমনই শেষ করা আছে যে এই ছেলেটা আস্তে 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 বিনা চিকিৎসায় মারা যাবে। এবং সব থেকে বড় কথা, ও বাড়িতে যখনই ঢোকে তখনই, যখন রাতের বেলা ঘুমিয়ে থাকে, তখন ওর গলাটা কেউ যেন চিপে ধরে, আর ও কথা বলতে পারে না, যেটাকে বলা হয় বাংলা কথায় বোবা ভূতে ধরে। যার জন্যে ও ওই বাড়ি ছেড়ে অটোমেটিক তার নিজের মাসের বাড়িতে আছে। আমি তন্ত্রক্রিয়া করে, হোমযজ্ঞ করে সমস্ত দোষ খণ্ডন করিয়ে দিলাম। 3 দিনের মধ্যে আমি বললাম বাড়ি যা, বাড়িকে নিশ্চিন্তে থাক, তোর কেউ কোনো ক্ষতি করতে পারবে না। আর বাড়িতে এখন নিশ্চিন্তে ঘুমোচ্ছে, এবং ওই যে যন্ত্রণা, সেই যন্ত্রণা পুরো মিলিয়ে গেছে। আর বিগত 6 মাস হচ্ছে এরকম কোনো যন্ত্রণা আর হয় না। আচ্ছা, আপনি জ্যোতিষ শাস্ত্র শেখান? হ্যাঁ, আমি জ্যোতিষ, তন্ত্র, দশমবিদ্যা এবং জ্যোতিষটা কিন্তু আমি জেনে রাখবে ট্র্যাডিশন জ্যোতিষ, সনাতন জ্যোতিষ শেখাই। আচ্ছা, সম্পূর্ণ শেখাই। আমার মন্দির মধ্যমগ্রাম, ওখানেই শেখান? একদম ওখানেই শেখাই। আমার কাছে যারা জ্যোতিষ শিখবেন বা তন্ত্র শিখবেন, যারা ইন্টারেস্টেড আছেন, তারা অতি অবশ্যই আমার বুকিং নম্বরে কল করে নেবেন। কিছু সিস্টেম আছে, সেই সিস্টেমটা যদি তারা ঠিক মতো ফিল আপ করতে পারেন তাহলেই হবে। তাহলে জ্যোতিষতন্ত্র বোধ শিখবেন। শিক্ষান্তে গভর্নমেন্ট অ্যাপ্রুভাল সার্টিফিকেট, রেজিস্ট্রেশন, সম্পূর্ণভাবে মানপত্র প্রদান করা হবে। এ বিষয়ে কোনো সন্দেহ নেই। এবং আমি নিজে হাতে কলমে জ্যোতিষতন্ত্র বোধ শেখাবো, এবং বিভিন্ন পীঠস্থানে নিয়ে গিয়েও শেখাবো, ক্রিয়া প্রয়োগ সবই শেখাবো। যারা জ্যোতিষ এবং তন্ত্রের উপর ইন্টারেস্টেড আছেন তারা। আচ্ছা, একটা জিনিস আমাকে বলুন, এই পিতৃদোষ বা পিতৃঋণ, এটা শুনেছি, এইটা কি বোঝা যায় যে আমি কোনো পিতৃঋণের ভাগিদার বা পিতৃদোষের ভাগিদার? দেখো, পিতা স্বর্গ, পিতা ধর্ম, পিতা হি পরমন্ত। এই পিতৃ ঋণ বা পিতৃ দোষ যদি থাকে, তুমি যত তান্ত্রিক, যত অঘোর তান্ত্রিকদের ব্ল্যাক ম্যাজিক খণ্ডন করাও, অ্যাকচুয়ালি অঘোর তান্ত্রিকদের তো ব্ল্যাক ম্যাজিক খণ্ডন করাতে পারে না, ব্ল্যাক ম্যাজিক করে। খণ্ডন করতে গেলে কোনো ভালো তান্ত্রিকের কাছে যেতে হবে। বা যতই তুমি তারাপীঠে কৌশিকা অবশ্যই যাও, যতই তুমি কামাখ্যায় যাও, যতই তুমি জগন্নাথ দেবের রথের দড়ি টানো, আর যতই তুমি রামেশ্বরে যাও, দ্বারকায় যাও, এখান থেকে কোনোভাবে মুক্তি প্রদান হতে পারবে না। সর্বক্ষেত্রে বাধা 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 পেতেই থাকে। এবার পিতৃঋণ, পিতৃদোষ কি করবে? সবার তো হয় না, সব বাধায় মানে পিতৃঋণ একদম না। পিতৃঋণ বা পিতৃদোষ বুঝতে গেলে তোমাকে 3টে জিনিস ফলো আপ করতে হবে। নাম্বার 1, তোমার হরোস্কোপে, মানে ভূমিষ্ঠ হরোস্কোপে ষষ্ঠ, দ্বাদশ, চতুর্থ এবং অষ্টমে রবির সাথে শনি, রাহু, কেতু, এই 3টে পাপগ্রহ একত্রে আছে। যদি থাকে তাহলে পিতৃদোষ বা পিতৃঋণ। এই পিতৃদোষ পিতৃঋণ করতে গেলে নাগ নারায়ণের পূজা পাঠ হোমযজ্ঞ করতে হয়। এই নাগ নারায়ণের পূজা পাঠ হোমযজ্ঞ করতে গেলে শান্তি সত্যান্ন করতে হয়। 5খানা ঘট বসাতে হয়, এক ব্রহ্মার, এক বিষ্ণু, এক মহেশ্বরের, এক গণেশের, আর এক হচ্ছে লাস্ট পিতা। পিতা মানে হচ্ছে, মনে করো তোমার বাবা জীবিত আছে, তাহলে সেই পিতা নয়, পিতার পিতা। আচ্ছা, তার এই 5টা ঘট বসিয়ে নাগ নারায়ণ বলির পূজা পাঠ করতে হয়। হোমযজ্ঞ করলে পিতৃদোষ বা পিতৃঋণ থেকে
মুক্তি লাভ করা যায়। এবং এই পিতৃদোষ পিতৃদিনের সঠিক পূজা পাঠের সময় কখন? এই শ্রাবণ মাসের 30টা দিন। এই 30টা দিন শ্রবণ নক্ষত্রের শ্রাবণ মাসের 30টা দিন হচ্ছে পিতৃদোষ পিতৃদিন থেকে মুক্তি লাভের উপায়। আর কিভাবে পিতৃদিন পিতৃদোষ বুঝবে? যদি যে বাড়িতে তোমার যিনি বয়সে বড়, তোমার যিনি বয়সে বড়, সে কাকা হতে পারে, জ্যাঠা হতে পারে, তোমার দাদা হতে পারে, যদি অপঘাতে মৃত্যু হয়, অপঘাতে মৃত্যু, রোড অ্যাক্সিডেন্ট, জলে ডোবা, সুসাইড, সাপে কামড়ানো, বিষ খাওয়া, আত্মাকে হত্যা করা, এই ধরনের ঘটনা যদি ঘটে থাকে তাহলে তোমার পিতৃঋণ বা পিতৃদোষ। তাহলে এই শ্রাবণ মাসটাকে তোমাকে সম্পূর্ণভাবে ব্যবহার করতে হবে পিতৃঋণ পিতৃদোষকে খণ্ডন করার জন্য। তাহলে পিতৃঋণ পিতৃদোষ থাকলে তোমাকে জহর মণি মুক্ত পড়ালেও তুমি এখান থেকে বেরোতে পারবে না। আচ্ছা, আমাদের সময় একদম শেষের দিকে, তবে শেষ করার আগে যে প্রশ্নটা আপনাকে করব সেটা হচ্ছে যে মানুষ এখন কেন এত পরকীয়ায় জড়িয়ে যাচ্ছে? অ্যাকচুয়ালি সবার শেষে মিষ্টি লাগে, তুমিও মিষ্টি প্রশ্নটা। দেখো, পরকীয়া মানে পরের উপর ক্রিয়া। প্রথম কথা বলি, বর্তমান যুগটা কলিযুগ। কলিযুগ হচ্ছে ভোগবাদের যুগ। ভোগবাদ হচ্ছে, দেখবে আগে একটা কি হতো, একটা কোম্পানি কোনো টিভি বার করলো, সেই মডেলটাই চলতে থাকলো বছরের পর বছর। একটা কোম্পানি কোনো মোবাইল বার করলো, সেই মডেলটাই চলতে থাকলো বছর পর বছর। এখন দেখবে মানুষের হাতে হাতে সব থেকে বড় জিনিস হচ্ছে স্মার্টফোন। দেখবে আজকে যে কোম্পানি যে মডেলটা বার করছে, ঠিক তার এক মাস যেতে না যেতে আপডেট আরেকটা মডেল বার। মানুষের চাহিদা তখন এই যে মডেলটা আছে, এই মডেলটার প্রতি তার নেগেটিভিটি চলে গিয়ে পরের নেক্সট মডেলটার প্রতি নেগেটিভিটি নয় পজিটিভিটি চলে আসছে। ইন্টারেস্টটা গ্রো করছে। ইন্টারেস্টটা গ্রো করছে, একদম রাইট। এবার যত ইন্টারেস্ট গ্রো করছে তত দেখছে এর মধ্যে এইটা ছিল, তাহলে ওর মধ্যে আর কি আছে, ওর মধ্যে আর কি আছে, কৌতূহল। এই কৌতূহল কে যোগায়? রাহু। রাহু হচ্ছে ভোগবাদী বিশ্বাস, অর্থাৎ তোমাকে খরচ করাবে। আমরা মোবাইলটা কি জন্য প্রথম ব্যবহার হয়েছে? যোগাযোগ, তাই তো। তারপর মোবাইলটা কি হলো না, টেক্সট মেসেজ। তারপরে মোবাইলটা কি হলো, বন্ধুত্বের আদান প্রদান। তারপরে মোবাইলটা কি হলো, এখন চলে এলো বিভিন্ন শুট ক্যামেরা করার জন্য। কে কত মডিফাইড ক্যামেরা দিচ্ছে, কে কত ভালো লেন্স দিচ্ছে, কে কত ভালো পিকচার দিচ্ছে, আর কে কত ভালো এডিটিং দিচ্ছে। এখন দেখো, আগে কি হতো, ক্যামেরায় ছবি তোলা হতো, মোবাইলে কথা বলা হতো, হ্যাঁ, আর পেনে স্বাক্ষর হতো। এখন দেখো মোবাইলে ডিজিটাল সিগনেচার, মোবাইলেই ছবি তোলা, মোবাইলেই কথা বলা, মোবাইলেই এডিটিং। অর্থাৎ এক ছাতার তলে সবকিছু যখনই চলে আসছে, তখন তার প্রতি একটা ইন্টারেস্টটা বাড়ছে। এবার ঠিক তেমনটি একটা মানুষের সাথে সম্পর্ক করতে 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 কি হচ্ছে, তার প্রতি একটা ভালো না লাগার একটা জিনিস চলে আসছে। তখন অন্য জিনিসটা প্রতি মোহ বা ইচ্ছা বেড়ে যাচ্ছে। সৈয়দ মুস্তাফা সিরাজের একটা কথা মনে পড়ে গেল, এই তোমার এই পরকীয়া বিষয়। সৈয়দ মুস্তাফা সিরাজ একদিন হোটেলে ঢুকেছে, হোটেলে ঢুকে টেবিলে বসেছে, তা ওয়েটার বলছে স্যার কি খাবে। তা ওয়েটারকে বললে আপনি না এইগুলো নিয়ে আসুন। উনি খাচ্ছেন, খেয়ে দেখতে পাচ্ছেন পাশের টেবিলের লোকটা আরো ভালো কিছু খাচ্ছে। তখন বললেন পাশের টেবিলের লোকটার খাবারটা অর্ডার দিলেই ভালো, কিন্তু দুটোতেই কিন্তু পেট ভরছে, কিন্তু মানুষের খিদের আসক্তির থেকে আমাদের চোখের আসক্তি বেশি বেড়ে যায়। চোখের খিদে, একদম তাই, একদম তাই। হয়তো চোখের খিদে নিয়ে আগামী দিন এই পরকীয়া নিয়ে কোন সিনেমাও চলে আসবে, আর আসছে। পরকীয়াটা কি জানো তো, দেয়ালের ওপারে কি আছে দেখার সব থেকে বেশি কৌতূহল। এটা ভোগবাদের জন্য রাহু দায়। আর কলিযুগে এই ফ্যাক্টরে তুমি পড়বেই, ভগবত গীতাতেও বলা আছে। আচ্ছা, তবে একটা কথা, পরকীয়া নিয়ে এখন বলতেই পারে কৃষ্ণ করলে লীলা, আমরা করলে বিলা। আরে কৃষ্ণ তো লীলা করেছেন ভক্তের ভগবান হিসেবে তোমাদেরকে, কিন্তু পরকীয়া করেননি। এবার বলতে পারে কেন রাধার সাথে পরকীয়া? আরে রাধার সাথে ছিল কৃষ্ণের
ভক্তের সাথে ভগবানের সম্পর্ক, আর ভক্তের সাথে ভগবানের সম্পর্ক মধ্যে প্রেম তো থাকতেই হবে বাবা। ভেঙেছি কলসির কানা তা বলে কি প্রেম দেবো না? কিন্তু পরক্রিয়াটা হয়ে যাচ্ছে কি ভোগবাদে বিশ্বাসী। যেই দেখবে পরক্রিয়া শেষ হয়ে যাচ্ছে, তখনই লিভিং এ দেখবে মাঝে মাঝে প্রেমিকাকে বা লাভারকে খুন করে ফ্রিজের মধ্যে রেখে দিচ্ছে, ডিপ ফ্রিজে রেখে দিচ্ছে। যার জন্য এই সরকার, যে পশ্চিমবঙ্গ সরকার বর্তমানে এসছেন, তাকে আমি একটা বিষয় খুব সাধুবাদ জানাই, ধন্যবাদ জানাই। অনেক ছেলের অনেক মেয়ের জীবন বাঁচবে বলি যে পরক্রিয়া বা লিভিং এ আপনি থাকতেই পারেন, কিন্তু আপনাকে সেটা রেজিস্ট্রেশন করে থাকতে হবে। এই কলিযুগে বলেছিল না শ্রীকৃষ্ণ, সে যারা মহিলা তারা ছেলেরূপী হবে, ছেলেরা অনেক মহিলারূপী হবে। দেখো মাঝে মাঝে এখন একটা দেখবে মানে যেটা হচ্ছে, ছেলে ছেলেকে বিয়ে করছে, ছেলে ছেলেকে পছন্দ করছে। কিছু ছেলের মধ্যে মহিলা প্রবণতা প্রচুর বেড়ে যাচ্ছে, আবার মেয়েরা মেয়েদের বিয়ে করছে। রিসেন্ট ডায়মন্ড হাবড়ায় একটা ঘটনা ঘটেছিল, একটা মেয়ে আর একটা মেয়েকে বিয়ে করেছে। যে কি একটা সম্পর্ক বলে, আমি এই মুহূর্তে এই সম্পর্কে যাচ্ছি না। সমকামিতা, একদম তাই। ভাবো, এটাও কিন্তু এক ধরনের পরক্রিয়া। এটা কি আজ থেকে 20 বছর আগে এটা কি ছিল? তুমি দেখাতে পারবে তেমন ভাবে? হয়তো ছিল, বাট প্রকাশ পায়নি। কিন্তু এখন যেন এখন এটা হয়ে যাচ্ছে, মানে কি বলবো, মানে তোমাকে বলতে পারি যে কথাটা, সেটা হচ্ছে প্রকাশ বেশি, বইয়ের প্রকাশ সব থেকে বেশি, সব থেকে বেশি ছিল, পরিমাণে কম, এতটা বাড়াবাড়ি ছিল। তার মানে আপনি বলছেন যে এই বিষয়টা ভগবান শ্রীকৃষ্ণ বলেছিলেন একদম, যে এটা হতে পারে, মানে হবে। ওনার মিশ্রিত বাণী। আরে হরিহর আত্মা, যিনি হরি হরণ করছেন, হরকে হজম করছেন হর, তা ওনার মুখের মিশ্রিত বাণী ভুল হবে নাকি? ঠিক আছে, বলেছিল যে শ্রীকৃষ্ণ স্বয়ং ভগবত গীতাতেই বলা আছে, কলিযুগে ছেলে ছেলেদের প্রেমে পড়বে, মেয়েরা মেয়েদের প্রেমে পড়বে। যেটা আমরা নাম দিয়েছি সমকামিতা, ওনার কথা হচ্ছে ছেলে ছেলের সাথে প্রেম করবে, মেয়ে মেয়ের সাথে প্রেম করবে। এখন তো সেটাই হচ্ছে ভাই। তাহলে এবং সমকামিতার পরিমাণটা সব থেকে বেশি বেড়ে গেছে, প্রচার হয়েছে, প্রসার হয়েছে, এবং সব থেকে বেশি হচ্ছে। যার জন্য জানো, এখন খুব ভালো ভালো এডুকেটেড ছেলেদের ক্ষেত্রে মেয়ে পাওয়া খুব টাফ হচ্ছে, আর ভালো ভালো মেয়েদের ছেলে পাওয়া খুব টাফ হচ্ছে। আর সব থেকে বড় কথা, মেয়ের পরিমাণ পাওয়াটাই কমে যাচ্ছে সংখ্যা। এটার জন্য বলবে ভ্রূণ হত্যা, একদমই নয়, পরকীয়ার সমকামিতা। অনেক অনেক ধন্যবাদ গোসাই ঠাকুরের আড্ডায় আসার জন্য, এতটা সময় আমাদের দেওয়ার জন্য। আজকে অনেক রকম তথ্য নিয়ে আলোচনা হলো, বেশ জমজমাট হলো আজকের আড্ডাটা। আজকের মতন গোসাই ঠাকুরের আড্ডা এখানেই শেষ করছি। দেখা হবে আগামী সপ্তাহে নতুন কোনো অতিথির সাথে, নতুন কোনো বিষয় নিয়ে। ততক্ষণ দেখতে থাকবেন গোসাই ঠাকুরের আড্ডা। আর আজকের এপিসোডটা কেমন লাগলো জানাতে কিন্তু একদম ভুলবেন না। আর আপনারা যারা ভাবছেন আচার্য শ্রী সৌমেন বাবুর সাথে যোগাযোগ করতে চাইছেন, স্ক্রিনে নাম্বার রইলো, ডেসক্রিপশনেও নাম্বার রইলো। এছাড়া যদি কোথাও বুঝতে অসুবিধা হয়, আমাদের অফিসিয়াল নাম্বারে ফোন করলে আমরা আপনাকে গাইড করে দেবো। ভালো থাকবেন, সুস্থ থাকবেন এবং দেখতে থাকবেন গোসাই ঠাকুরের আড্ডা। নমস্কার। নমস্কার।